দিচ্ছে ডাক বাটপার বিজেপি তৃণমূল ফেজাক সারা বাংলা নৌশদ ভাই দিচ্ছে ডাক তৃণমূল ফেজাক এই নৌশদ ভাই স্বাগতম আইএসএফের পক্ষ থেকে আপনাকে জানাই ওয়েলকাম। বাংলার গর্ব নৌশদ সিদ্দিকী জিন্দাবাদ, বাংলার ঐতিহ্যময় গর্ব নৌশদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, প্রতিবাদের একটাই ভাষা নৌশদ ভাই জিন্দাবাদ, নৌশদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এবারে ভাইজান আমাদের কাছে বক্তব্য রাখবেন, তো আমি মাইক্রোফোন ভাইজানের কাছে আমি তুলে দিচ্ছি। ধন্যবাদ। দক্ষিণ গাজীপুর অঞ্চল কমিটির নেতৃত্ব থেকে ভাই আপনারা বসে পড়ুন, নালে নিচে গিয়ে দাঁড়ান, দুটোর মধ্যে একটা কাজ করুন, চেয়ার নিয়ে বসুন না ভাই আমার। দক্ষিণ গাজীপুর অঞ্চল নেতৃত্বদেরকে, যাদের উদ্যোগে আজকে রক্ত অর্পণ শিবির ও অধিকার সভা হচ্ছে, কতজন রক্ত দিল? অলরেডি এখনো রক্ত অর্পণ শিবিরের কাজও চলছে, 300-র অধিক মানুষ রক্ত দিয়েছে, যার মধ্যে মায়েদের উপস্থিতি নজর করা। ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবির এবং অধিকার সভায় আগত রক্ত যোদ্ধা এবং সাধারণ মানুষজন। ধন্যবাদ জানাবো প্রশাসন বন্ধুদের, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় যাদের সহযোগিতাতে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে পারছি। বন্ধুগণ, আজকের এই বিষয়বস্তু দেখেছেন আপনারা, অধিকার সভা। কিসের অধিকার, কেন অধিকার, কোথা থেকে আসলো এই অধিকার, এটা আমাদের আগে ভাবতে হবে। অধিকার কিসের? নাগরিক অধিকার। কোথা থেকে আসলো? সংবিধানের পাতায় সেটা লিপিবদ্ধ আছে। আজকে আমি আমার নাগরিক অধিকার পাচ্ছি না। আমার নাগরিক অধিকার পেতে গেলে সংবিধান পরিচালনার দায়িত্ব যাদেরকে তুলে দিয়েছি তাদের কাছে ডিমান্ড করতে হবে। দুর্ভাগ্য, আমরা আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব তুলে দিলেও আমরা আমাদের নাগরিক পরিষেবাটা ঠিকঠাক করে পাচ্ছি না। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছে, আমি এক একটা বিষয় নিয়ে কিছুটা হলেও চর্চা করব। কৃপারামপুর দিঘির পাড় এলাকায় আজকে আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রাম কেউ নাকি অনেকে করতে দেবে না বলে অনেক চেষ্টা করা হয়েছে। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আপনারা জানেন ওপরে যে একদম পয়েন্টটা আছে, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে, এই নিয়ে আজকে আমাদের অধিকার সভা। এই সমাবেশ কেন? ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল কেন আমরা করতে বলছি আপনারা ভালো করে জানেন। ওয়াকফ আইন করে নতুন আইন নিয়েছে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছে, তাই তো নাকি? এখনো দখল করতে পারেনি কেন? সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করেছি বলেই এখনো আটকে আছে। তো যারা আজকে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ এর প্রোগ্রাম করতে দেবে না বলে ডিস্টার্ব করছে, তাদেরকে একটু আমি শুনিয়ে দিতে চাই যে আপনার আব্বার কবরটা, আপনার আম্মার কবরটা, আপনার দাদুর কবরটা, আপনার দাদিমার কবরটা যে এখনো সুরক্ষিত আছে,
কোন মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, কোন অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো করা মানুষের মামলাতে। কি বলছি বুঝতে পারছে? ওরা নওশাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছে, নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম করতে দেবে না। যে বলছে তার বাপের কবরটা আজকে যে সুরক্ষিত আছে, তার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি, জুতোর কারখানা হয়ে যায়নি, বলল যার চলেনি, একমাত্র আমাদের মতো কিছু মানুষের করা মামলাতে। ওর হোশ নাই, ওর হোশ নাই। ওর এমপি এমএলএ করা মামলাতে নয়, আমাদের মতো কিছু মানুষ মামলা করেছি বলে এখনো আপনার পাড়ার মসজিদটা ঠিক আছে, ঈদগাহটা ঠিক আছে, ওয়াকফ সম্পত্তিটা এখনো বেঁচে আছে। তাই যারা মনে করছেন যে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতে যাবেন, এটা ভুল হচ্ছে। এটা মাথায় রাখবেন, নওশাদ সিদ্দিকীকে আটকালে ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হতে পারে। নওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতবেন না, আপনি হারবেন। আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি তখন ওরা বানাবে, এটা মাথায় রাখবেন। তো যে সমস্ত মানুষজন তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়ে মনে করছেন যে আপনাকে তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে নেবে, আরে আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস কিছু করেনি, আপনাকে ভোটাধিকার কিভাবে বাঁচাবে ওই তৃণমূল কংগ্রেস? তাই বন্ধুগণ, আমাকে আমার লড়াই লড়ে নিতে হবে। আগামী দিনে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, ঈদগাহ, ধর্মের স্থান যাতে সুরক্ষিত থাকে, দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী, প্রপার গাইডলাইন অনুযায়ী ধর্মের স্থান যাতে পরিচালিত হয়, দেখভাল হয়, তার জন্য আমাদেরকে সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেম আছে, ভুল সিস্টেমকে আমরা রেখেছি, সঠিক সিস্টেমটা আনতে হবে। সিস্টেমটাই হচ্ছে ভোট। সঠিক জায়গায় ভোট দিয়ে আপনার জন্য সঠিক নিয়মটা নির্ধারণ করতে হবে। বন্ধুগণ, আমাদের ভাবতে হবে ওয়াকফ সম্পত্তি। বাবুরা যারা কথা বলছে একটু চুপ করান, পাশের লোকগুলো। হ্যাঁ, যারা কথা বলছে পাশের লোকগুলো তাদের ইশারায় চুপ করাবে। আমাদের ভাবতে হবে, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ আইন করে মুসলমানদের অধিকার কেড়ে নিতে চাইছে। আর মমতা ব্যানার্জি বলেছিলেন পশ্চিম বাংলায় এই আইনকে বাস্তবায়ন, ইমপ্লিমেন্ট, লাগু হতে দেব না। কিন্তু কি দেখলাম, যখন এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে, সেই সময় মমতা ব্যানার্জি সুকৌশলে কেন্দ্রের আইনটাকে মেনে নিল। এই দ্বিচারিতার আমরা জবাব দেব, এই দ্বিচারিতাকে আমরা মেনে নেব না। কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন উনি থাকতে এখানে আইন হতে দেব না, কিন্তু পশ্চিম বাংলায় ওয়াকফ আইনটা বকলমে মেনে নিল। গত কদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন ওয়াকফ জমি কাউকে কেড়ে নিতে দেব না এই নতুন আইনের বলে। আমার বক্তব্য এটাই যে মাননীয়া, কাউকে তো কাটতে আমরাও দেব না। কি গো, কাউকে কাটতে দেব? আইনের মাধ্যমে তার হাত ভেঙে রেখে দেব। কি বললাম? আইনের মাধ্যমে তার হাত ভেঙে রেখে দেব, আইনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তো মমতা ব্যানার্জি বলছেন ওয়াকফ সম্পত্তি কাউকে কাটতে দেব না। শুনলে খুব মিষ্টি মিষ্টি লাগে। আমার মমতা ব্যানার্জির কাছে বার্তা যে আপনি অন্তত বলুন ফিরহাদ হাকিম যে ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে রেখেছে কবে উদ্ধার করে দেবেন। আমি মমতা ব্যানার্জির কাছে বলতে চাই, আর এই গাজীপুরের, দক্ষিণ গাজীপুরের যে সমস্ত সংখ্যালঘু সমাজের মানুষ যারা ভাবছেন দাদা দিদির হাত আপনার কাঁধে আছে, হই হই করছেন, ওই চারানার নেতাদেরও বলছি আপনারা আওয়াজ তুলুন। অভিষেক ব্যানার্জির যে অফিসটা কামাকি স্ট্রিটে আছে, ওই জায়গাটা ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ সম্পত্তি। তাই মাননীয়া কবে উদ্ধার করে মুসলমানদের হাতে তুলে দেবেন, ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবেন, সেটা আগে আপনি বলুন। উনি বলছেন ওয়াকফ সম্পত্তি কাটতে দেব না, কাটতে তো আমরাও দেব না, কিন্তু যেগুলো অলরেডি কেড়ে নিয়েছে সেগুলো তো উদ্ধার করে দিন। ফিরহাদ হাকিম, পশ্চিম বাংলায় সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি? কি নাম? সব থেকে বড় ওয়াকফ চোর। মমতা ব্যানার্জির ক্যাবিনেটে ওয়াকফ চোর বসে আছে। মমতা ব্যানার্জির দলে
এমপি এমএলএ, অনেক এমপি, অনেক এমএলএ, অনেক বুথের সভাপতি, অনেক বুথের মেম্বার, কাউন্সিলর ওয়াকফ চোর হয়ে বসে আছে। ওইগুলোর কাছ থেকে মমতা ব্যানার্জি আগে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দিক, তাহলেই ভাববো যে সত্যিকারের তিনি কেন্দ্রের সরকার যে ওয়াকফ সম্পত্তি কাটতে চেয়েছে সেটা তিনি কাটতে দেবেন না। কিন্তু আমি আপনাদের বলি, এ বোঝাপড়া করে নিয়েছে। এর ভাই ভাইপো দলের লোকেরা যে সম্পত্তি চুরি করেছে ওটা কেন্দ্রের সরকারকে বলে দিচ্ছে হয়তো যে এটা আর কেন না, বাকিটা তুমি লুটে খাও। ওই জন্য চুপচাপ আইনটা মেনে নিয়েছে। কিন্তু আমরা, মাথায় রাখবেন, এখনো সুপ্রিম কোর্টে কেস চলছে। আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলাতে এখনো পর্যন্ত ওয়াকফ সম্পত্তি। ভাই আপনাদের এখান থেকে সরে যেতে হবে, সরুন তো ভাই, এদিক থেকে সরে আসুন, একদম একদম সরে আসুন। অনেক জায়গা সামনের দিকে আছে, এই বাচ্চাগুলোকে সরিয়ে দেখান থেকে, সরে দেখান থেকে। ভাই আপনাদের এখান থেকে সরে যেতে হবে, একদম এখানে দাঁড়ালে হবে না, একদম দাঁড়ালে হবে না, একদম সরে আসুন তো ভাই। ভাই এদিকে সরে আসেন না ভাই আমার, ভাই 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 আপনি এদিকে চলে আসেন, এই এদিকে চলে আসেন। অসুবিধা আছে বল ভাই আমার, ভাই এদিকে চলে আসেন না মাঠে, ভাই আমার ভাই আমার এদিকে চলে আসেন, ভাই আমার শুনুন, চলে আসেন না ভাই আমার। সবের একটা সিস্টেম আছে। নালে ওখানে যেখানে আছেন বসে যান ভাই আমার, যেখানে না আছেন বসে যেতে হয়, বসে যেতে হয় ভাই। আ যাও, আপনি দাঁড়া যাও, সন্দীপ জি আচ্ছা, নালে ওখানে বসে যান। দাঁড়িয়ে থাকলে একটু অসুবিধা হয় সিকিউরিটিদের ভাই, বুঝতে পেরেছেন? তাও ধাক্কা মেরে তাড়িয়ে দিলে বলবে দেখো যে ভাইজানের সিকিউরিটি তাড়িয়ে দিল, কিন্তু ওদেরও তো ব্যাপারটা থাকে। দেখ বন্ধুগণ, আমাদের চুপ থাকলে হবে না। আজকে ওয়াকফ সম্পত্তির উপরে নজর পড়েছে মোদিজির বন্ধুদের। যে কটা পুরাতন শহর আছে, পুরাতন শহরে 10টা নামি দামি সম্পত্তি থাকলে, ভ্যালুয়েবল প্রপার্টি থাকলে 4 থেকে 5টা ওয়াকফ প্রপার্টি, সেই 4-5টা ওয়াকফ প্রপার্টি দখল নিতে পারছে না। কবরস্থান, ঈদগাহ, মসজিদের সম্পত্তি, মাদ্রাসা সম্পত্তি হয়ে আছে, ওয়াকফ প্রপার্টি আছে, দখল নিতে পারছে না। মোদির বন্ধুদের স্টার হোটেল তৈরি করতে পারছে না। সেই জন্য মোদিজি তার বন্ধুদের জন্য নতুন আইন তৈরি করে ওয়াকফ সম্পত্তিটাকে কেড়ে নিতে চাইছে। তাই আমাদের কাজ কি হবে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে এটাকে আটকাতে হবে। আজকে ওয়াকফ সম্পত্তি কেড়েছে, কালকে গুরুদুয়ারা সম্পত্তি কাটবে, তারপরের দিন গির্জার সম্পত্তি কাটবে, তারপরের দিন হিন্দু সমাজের দেবদেবীর মন্দির জায়গা কেড়ে নেবে। তাই এখন শুরুতেই এটাকে আঘাত দিতে হবে। কোনোভাবেই ওয়াকফ সম্পত্তি কাটতে দেওয়া যাবে না, এই আওয়াজটা আমাদেরকে রাখতে হবে। রাজ্য সরকারকে প্রশ্ন করতে হবে যে আপনি বলছেন এই আইনকে মানব না, কিন্তু এর বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে কেন মামলা করেননি? এই প্রশ্নটা আমাদের রাজ্য সরকারকে করতে হবে। আমাদেরকে জানতে হবে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একাধিক পন্থা অবলম্বন করে আমাদের সিস্টেম চলে। একটা হচ্ছে ডাইরেক্ট, কেন্দ্র সরকার ম্যানেজমেন্ট করে, একটা ডাইরেক্ট রাজ্য সরকার ম্যানেজমেন্ট করে, একটা রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে ম্যানেজমেন্ট করে। যেমন ইন্ডিয়ান রেল ডাইরেক্ট কেন্দ্র সরকার ম্যানেজমেন্ট করে, ইন্ডিয়ান আর্মি তথা ডিফেন্স ডাইরেক্ট কেন্দ্র সরকার ম্যানেজমেন্ট করে। আর যেটা রাজ্য কেন্দ্র, যেমন শিক্ষা, এডুকেশনটা রাজ্য সরকার, দুই সরকার অর্থাৎ রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এরা মিলে ম্যানেজমেন্ট করে। আর যেমন আপনার জমি, এটা ডাইরেক্ট রাজ্য সরকার ম্যানেজমেন্ট করে। আপনারা বলুন ওয়াকফ প্রপার্টিটা কি কোন পার্টে পড়ছে? জমি তো ওয়াকফ প্রপার্টিটা। তাহলে এই ওয়াকফটা কে ম্যানেজমেন্ট করে? ডাইরেক্ট রাজ্য ম্যানেজমেন্ট করে। আর এখন নতুন আইন করে রাজ্যের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিচ্ছে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান সবই তো ভাই জমি ভাই, এটা রাজ্য কন্ট্রোল করে। কেন্দ্র সরকার নতুন আইন করে রাজ্যের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদেরকে বাঁচানোর জন্য, ডাকাতগুলোকে বাঁচানোর জন্য, চাল চোর, চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর চুরি করতে করতে এখন মানুষের চোখও চুরি করে নিচ্ছি আমি তো মানুষের। এই চোরগুলোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আর আমাদের এখানে
ওয়াকাফ সম্পত্তিকে বাঁচানোর জন্য, যেটা রাজ্যের হাতে এখতিয়ারে, সেটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না। তাই আপনাকে আমাকে ভাবতে হবে, সংখ্যালঘু দরদি সরকার বললেও, মুসলমানদের মাসিয়া সাজিলো, মুসলমানদের মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য আইনি লড়াই মমতা ব্যানার্জি করছে না। আমি সরকারকে বার্তা দিয়েছিলাম, সরকারের কাছে যদি টাকা না থাকে আমাকে এনওসি দেওয়া হোক, যত বড় বড়